বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। খেলার সময় শুরুর আগে জানাবো তাজিয়া মিছিলের খবর। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে চলছে তাজিয়া মিছিল। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন মনির হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নানা ভাব গাম্ভীর্যের সঙ্গে যে পালিত হচ্ছে 10 আশুরা পবিত্র মহরম, সেই মহরমকে পালন করছে শিয়া সম্প্রদায়রা। এবং এই মুহূর্তে আসলে আপনি যেটি দেখতে পাচ্ছেন যে প্রধান তাজিয়া মিছিল হুসাইনি দালান থেকে সকাল 10টায় শুরু হয়। এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন সড়ক যেমন লালবাগ, আজিমপুর ঘুরে এই মুহূর্তে যেটি আসলে টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাজিয়া মিছিলের একদম অগ্রভাগ, সেই অগ্রভাগ এখন ঢাকা কলেজের সামনে অর্থাৎ নিউ মার্কেট এলাকা পার করছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সায়েন্স ল্যাবের দিকে। এবং সায়েন্স ল্যাব হয়ে এটি ধানমন্ডি 2 এবং ধানমন্ডি 2 হয়ে তারপর যে অস্থায়ী কারবালা করা হয়েছে সেখানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবং এই মুহূর্তে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যে তাজিয়া মিছিল, সেই মিছিলটি এগিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুরুতেই সেনাবাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী এবং যেই সাদা পোশাকের গোয়েন্দা তৎপরতা সেটিও আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এই যে আশুরা পালন এবং 10 মহরম নানা তাৎপর্য রয়েছে। এবং যেই আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে কালো পোশাক পরে সবাই বের হয়েছে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই হত্যার যেই শোক, সেই শোক বহন করছে আসলে তারা। এবং তারা যেটি বলছে শুধু শোক নয়, এই দিনটিকে ঘিরে নানা তাৎপর্য রয়েছে। সেই সঙ্গে যে ত্যাগ তিতিক্ষার যে শিক্ষা, সেই শিক্ষাও কিন্তু এই দিনটি দিয়ে যায়। এবং অংশগ্রহণকারীদের মধ্যেও আমরা দেখেছি যে সব বয়সী সব শ্রেণী পেশার মানুষ একসাথে হয়েছে। যেমন বড়দের সঙ্গে সঙ্গে শিশুরা রয়েছেন এবং বয়স্ক যারা রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। এবং তারা যেটি বলছে যে শুধু শোকের প্রতীক নয়, এটি ত্যাগ তিতিক্ষার যেই প্রতীক, সেই প্রতীক এবং যেই দৃঢ় প্রত্যয় যে অন্যায়ের কাছে মাথা নত না করার, মাথা নোয়াবার নয়, যেই শিক্ষা, সেই শিক্ষা নিয়েই আসলে তারা এগিয়ে চলেছেন। এবং আমরা অনেকের হাতে বিভিন্ন পতাকা দেখতে পাচ্ছি, বিভিন্ন লেখা সম্বলিত পতাকা এবং কবরের যেই চিহ্ন, সেই চিহ্নগুলো নিয়েই আসলে তারা এগিয়ে যাচ্ছেন। এবং তারা আসলে যেটি বলছেন যে এটি আসলে যে এজিদ বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারই একটা যেই প্রতীক, সেই প্রতীক হিসেবেই তারা এগিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে যে প্রধান তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিলটি সায়েন্স ল্যাবে অতিক্রম করে ধীরে ধীরে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে। তো রাজধানীর সায়েন্স ল্যাব থেকে ছিল এখনকার মতো সব শেষ। মনির হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে, জানাচ্ছিলেন তাজিয়া মিছিলের সবশেষ তথ্য। এবার ফিরবো আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। ইতিহাস করে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দলের জন্য বিশেষ সংবর্ধনার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ রাতে দেশে পৌঁছানোর পরই বিমানবন্দর থেকে হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে বাংলার বাহিনীদের বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বাফুফের। টানা 2 বার সাফ জয়ের পর নারীদের ছাদ খোলা বাসে উদযাপন দেখেছে পুরো বাংলা, পেয়েছে বিশেষ সংবর্ধনাও। এবার এশিয়ান কাপে কোয়ালিফাই করেও বড় উপহার পেতে যাচ্ছে ফেডারেশনের পক্ষ থেকে। সাফল্য পাওয়া লাল সবুজ বাহিনী দেশে নেমেই পাবে বিশেষ এক সংবর্ধনা। বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে নিয়ে আসা হবে দলকে, যেখানে তাদের জন্য ব্যবস্থা করা হবে বিশেষ সব আয়োজনের। শুধু এই সংবর্ধনাই নয়, আর্থিক পুরস্কারেরও ব্যবস্থা করা হবে বলে জানান বাফুফে সভাপতি। হাতিরঝিলের পাশে যে অ্যাম্পি থিয়েটারটা থাকবে, সেই অ্যাম্পি থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসব। সেখানে যারা যারা তাদের সম্মতি দিতে চান বা নারী দল থেকে কিছু শুনতে চান, সেখানে আপনারা শুনতে পারবেন। যদিও গভীর রাত হবে, বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত। আর তার কিছু ঘন্টা পরে আমাদের কিছু প্লেয়ার আবার ভুটান চলে যাবে, ভুটান লিগে আবার যোগদান দেওয়ার জন্য। তাই উইন্ডোটা খুব শর্ট, কিন্তু আমরা কোনোভাবেই পিছিয়ে থাকতে চাই না। আমাদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব, আর অর্থের বাইরেও অনেক পুরস্কার দেওয়া যায়, সেই ব্যবস্থাও আমরা করব, আজ আমি বলেছিলাম, বা সেটা আমাদের প্রক্রিয়াধীন আছেন। এদিকে হেড কোচ হাভিয়ার কাবরেরাকে রাখা নিয়ে জটিলতা বাড়লেও এই স্প্যানিয়ার্ড এই আস্থা ফেডারেশনের। হংকং ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ সহ বেশ কিছু বিষয়ে ইতোমধ্যে
মধ্যেই আলোচনা হয়েছে বলে জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সব কিছু নিয়ে আমরা কথা বলেছিলাম, আর আমাদের উদ্দেশ্য হলো আগামী ম্যাচের প্রস্তুতি, আর আমাদের উদ্দেশ্য হলো আগামী 3টা ম্যাচ, যেটা 2টা হোমে খেলবো আর একটা আমরা আওয়েতে খেলবো, এই 3টা ম্যাচকে একসাথে আমাদের দেখতে হবে। বাফুফে নেক্সট গ্লোবাল স্টার প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারের ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন হলেও তাদের নিয়ে ভিন্ন পরিকল্পনা ফেডারেশনের। ইতোমধ্যেই প্রতিভাবানদের সম্পর্কে ধারণা নিয়ে তাদেরকে পরিকল্পনায় রেখেছে ম্যানেজমেন্ট। এখানে কোনো সিলেকশন প্রসেস আমরা যাইনি, আমরা সকলকে আমাদের পাইপলাইনে অন্তর্ভুক্ত করে দিয়েছি। কিন্তু আমরা আন্ডার 23 টিমের জন্য এবং আন্ডার 19 এবং আন্ডার 17 টিমের জন্য আমি মনে করি যে এখান থেকে পাইপলাইন অনেক প্লেয়ার আছে। ফিউচারে যখন আমরা টিম গঠন করব তাদেরকে নিশ্চয়ই আমরা ডাকবো। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া ক্যারিয়ারের প্রথম ফাইফার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে তানভীর ইসলামের কাছে। এমন সাফল্যের কৃতিত্ব অধিনায়ক ও সতীর্থদের দিলেন টাইগার স্পিনার। ম্যাচে নানা ভুল থাকলেও ওয়ানডেতে প্রায় 8 মাস পর পাওয়া জয়কে সেরা দাবি করলেন অধিনায়ক। এখন শেষ ওয়ানডেতে জয় তুলে সিরিজ নিজেদের করাই মিরাজের একমাত্র লক্ষ্য। আমি ঢাকা লিগ থেকেই খেলা শুরু করছিলাম। চেষ্টা করছি যে না, এভাবেও সম্ভব। প্রথম 2 ওভারে আমি যখন 22 রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে বললো যে তানভীর বলারের মাইন্ড নেয়, তুই পারবি, ঠিক আছে, আমি তোর একটা বিশ্বাস দিলাম যে তো সর্বোচ্চ চেষ্টা কর, তোর ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নেই, তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি, আলহামদুলিল্লাহ। এটা একটা আমরা কনসার্ন, এবং আমাদের মিডল ওভারে উইকেট পড়ে গেছে। এখানেও আমরা যদি একটু ভালো করতাম তাহলে হয়তো সিনারিটা অন্যরকম হতো। একটা ক্রেডিট দিতে চাই তানজিম সাকিবকে, ও যেভাবে ব্যাটিং করেছে লাস্টের দিকে, কারণ ওর রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আমাদের ল্যাকিংসগুলো আছে, আপনারা দেখেন যে আমরা ম্যাচ জিতেছি, হ্যাঁ, বাট আমাদের কিছু জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে। 13 মাস পিছিয়ে গেল বাংলাদেশ ভারত সাদা বলের সিরিজ। চলতি বছর আগস্টের পরিবর্তে আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে টিম ইন্ডিয়া। দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে বিবৃতি প্রকাশ করেছে বিসিবি ও বিসিসিআই। অবশেষে গুঞ্জনই সত্যি হলো, আগস্টে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে না ভারত ক্রিকেট দল। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্থগিত করা হয়েছে সিরিজটি। আগামী মাসে 2 ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল টিম ইন্ডিয়ার, যা ছিল পূর্ব নির্ধারিত। তবে দেশের পট পরিবর্তনের পর থেকেই শঙ্কা ছিল ভারতের বাংলাদেশ সফর নিয়ে। দুই দেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ সিরিজ স্থগিত হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। ভারত সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিসিআই। এবার দুই বোর্ডের সমঝোতায় পরিবর্তন করা হয়েছে সিরিজের সময়সূচি। চলতি বছর আগস্টের পরিবর্তে আগামী বছর সেপ্টেম্বরে সাদা বলে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে টিম ইন্ডিয়া। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। এদিকে বিসিবি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে দুই দেশের ক্রিকেট বোর্ড আগামী বছরের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে কি কারণে সিরিজের সূচি পরিবর্তন করা হয়েছে তা স্পষ্ট করেনি কেউ। সিরিজের সময় পরিবর্তন হলেও অপরিবর্তিত থাকছে ম্যাচের সংখ্যা। 2 ওয়ানডের পাশাপাশি 3টি টি-20 ম্যাচ খেলবে দুই দল। এর আগে বাংলাদেশে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয় নিয়ে বেশ চিন্তিত ছিল বিসিসিআই, তাই সরকারের অনুমতির অপেক্ষা ছিল দেশটির ক্রিকেট বোর্ড। যদিও গত সপ্তাহে এ সিরিজ নিয়ে কথা বলেছিলেন খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারত যদি আগস্টে না আসতে পারে তাহলে পরবর্তী ফাঁকা সূচিতে সিরিজ দুটি আয়োজনের কথা বলেছিলেন তিনি। সবশেষ 2022 সালে বাংলাদেশ সফরে এসেছিল টিম ইন্ডিয়া। 2 টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল টাইগাররা। লাল বলের সিরিজে 2-0 ব্যবধানে হারলেও ওয়ানডেতে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, স্বাগত খেলার সময়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। 4টি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করেন সাবেক ফুটবলাররা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবচুই গোলরক্ষক আমিনুল হকের উদ্যোগে ধানমন্ডি স্পোর্টস ক্লাবে মাঠে গড়ায় টুর্নামেন্ট, যেখানে সাবেক ফুটবলারদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়। আমিনুল হক, আলফাজ আহমেদ, তাবিথ আওয়াল ও রুম্মান বিন ওয়ালিদ সাব্বিরের নেতৃত্বে অংশ নেয় 4 দল, যেখানে 2টি ম্যাচ খেলার পর ফাইনালে মুখোমুখি হয় আমিনুল হকের লাল দল ও তাবিথ আওয়ালের নীল দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেও ড্র হলে সাডেন ডেথে 8-7 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের নীল দল।
বাংলাদেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার জন্য ক্রীড়াঙ্গন হক অন্যতম একটি মাধ্যম। সে মাধ্যমকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে একটি সুষ্ঠু পরিবেশের, একটি গণতান্ত্রিক পরিবেশে আমরা একটি ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে চাই। জুলাই আগস্ট অভ্যুত্থানের বাংলাদেশের একটা মানে ঐতিহাসিক একটা অংশ হয়ে দাঁড়াইছে। তারপর থেকে আপনারা দেখতেছেন যে বাংলাদেশ আসলে বদলিয়ে গেছে, বাংলাদেশের মানুষ বদলিয়ে গেছে। তা আজকে এই এক বছর পূর্তিতে আমরা যে গত বছরের শহীদদেরকে স্মরণ করছি, যারা আহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি, আর যারা ত্যাগ স্বীকার করছেন তাদেরকে আমরা স্মরণ করছি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গে থাকুন সময়ের।